শহর থেকে কিছু দূরে ছিল পলাশপুর গ্রাম। এই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। সংসারের সব দায়িত্ব মিটিয়ে দিলেও বৃদ্ধার মনে কোনো শান্তি ছিল না, কারণ 3 মেয়েরই বিয়ে হয়ে গেলেও তার 2 মেয়ে চামেলি ও পামেলি তার ঘরেই থাকতো আর সবসময় তাকে উৎপাত করত। চামেলি ও পামেলি সব কাজ তাদের মাকে দিয়েই করাতো, আর তারা সবসময় আরাম করে সুখে শান্তিতে বসবাস করত। অন্যদিকে তার আরেক মেয়ে শেফালি গরিব স্বামী সুরেশের সাথে সুখে শান্তিতে বসবাস করত। তাদের আর্থিক সচ্ছলতা না থাকলেও সুখ শান্তি ছিল অপরিসীম। যাই বলিস চামেলি, এই সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার একদম ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বলেই তো শ্বশুর বাড়ি আর স্বামীকে ছেড়ে এই বাপের বাড়িতে এসে আমি শুয়ে থাকি। শুয়ে বসেই কাটাতে ভালো লাগে আমার। শ্বশুর বাড়িতে থাকলে কত কাজ করতে হয়, আর বাপের বাড়িতে সব কাজ মাই করে দেয়, কি আরামে থাকা যায়। একদম ঠিক বলেছিস। ওই জন্যই তো আমার স্বামী অনেক বড়লোক হওয়া সত্ত্বেও, অনেক কাজের লোক থাকা সত্ত্বেও আমি স্বামীর সংসার করি না। কত কাজ করতে হবে জানিস, আর এদিক ওদিক হলেই সবাই কথা শোনাবে। তার থেকে ভালো এই বাপের বাড়িতে এসে বসে আছি, আর কি সুন্দর খাচ্ছি আর ঘুমাচ্ছি। জানিস চামেলি, শুনলাম আমাদের ছোট বোন শেফালি নাকি কালকে আসছে। উফ, ও এলেই মা তো শুধু শেফালি শেফালিই করে যাবে। আমাদের 2 বোনকে মা তো যেন সহ্যই করতে পারে না। একদম ঠিক বলেছিস। আমার তো এক এক সময় চিন্তা হয়, মা না সম্পত্তির সব ভাগ আমাদের ছোট বোন শেফালিকেই দিয়ে দেয়। না না না, এটা হতে দেওয়া যাবে না। শেফালিকে কোনোভাবেই সম্পত্তির ভাগ আমরা দেব না। আমরা তো বাপের বাড়িতেই থাকি, তাহলে আমাদেরই ওপর তো সম্পত্তির অধিকার সবটা, তাই না? চল চল, আমি একটু বরং ঘুমিয়ে নিই। মা তো সংসারের সব কাজ করেই দেবে, তাহলে আবার চিন্তা কিসের। চামেলি আর পামেলিকে নিয়ে মৃন্ময়ীর যন্ত্রণা শেষ ছিল না। তারা কখনোই কোনো কাজে মাকে সাহায্য করত না, ফলে সংসারের সব কাজ সেই বৃদ্ধ মাকেই করতে হতো। ও, এই বয়সে এত কাজ কি করা যায় নাকি? 2 মেয়ে ঘরে থাকা সত্ত্বেও আমাকে সব কাজ করতে হয়। একটুও কষ্ট ওরা বোঝে না। আমার ছোট মেয়ে শেফালির মনে বড্ড দয়া। কাল ও এলে আমি একটু রেহাই পাই। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, মাকে দেখতে পাবো, দিদিদের দেখতে পাবো, কি আনন্দটা যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। মা, ও মা, বলি কোথায় গেলে? আমি চলে এসেছি তো। কই রে দিদিরা, কোথায় গেলি? এই দেখ, আমি চলে এসেছি। শেফালি, তুই এসেছিস? কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আয় আয় মা, বস বস, দুটো মনের কথা বলি তোর সাথে। হ্যাঁ রে শেফালি, বলি জামাই ভালো আছে তো? জামাই কিছু কাজ কারবার পেলো নাকি? তোর সংসারে কোনো অসুবিধা হয় না তো? না না মা, কোনো অসুবিধা হয় না। তুমি তো শিখিয়েছিলে মা, যখন যেমন তখন তেমন। তাছাড়া একটা ভালো খবর আছে গো, তোমার জামাই চাকরি পেয়েছে। খুব ভালো শেফালি মা, খুব ভালো খবর। আরো বড় হও মা। হ্যাঁ, যত দরদ তোমার খালি ছোট মেয়ের প্রতি। কই, আমাদের তো কোনো সময় বলো না যে ভালো থাক, সুখে থাক। এভাবে কেন বলছিস দিদিরা? মা তো সবারই মা, আমাদের 3 জনেরই মা। মা তো সকলকেই সমান ভালোবাসে।
আমি থাকি না কাছে, তাই হয়তো এটা বলল। থাক থাক শেফালি, তোকে আর নাটক করতে হবে না, আমরা সবই বুঝি, বুঝলি? যা, এখন এখানে বসে না থেকে রান্না বান্নার ঘরের কাজগুলো করে দেগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঘরের সব কাজ করে দিচ্ছি, তোরা একটু বিশ্রাম নে, যা। ওরা তো রোজই বিশ্রাম নেয় রে মা, তুই তো শ্বশুর বাড়িতেও খাটিস, এখানে এসেও আবার কাজ করার কথা বলছিস। তুই বিশ্রাম নে, আমি কাজগুলো করে দিচ্ছি রে। দেখো মা, ওই বোনের সামনে আমাদের নামে একদম নিন্দা করবে না। আমরা যদি শুয়ে বসে থাকি তো তাতে কার কি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সব কাজ করে দিচ্ছি, কাউকে এত ঝগড়াঝাটি অশান্তি করতে হবে না। এরপর শেফালি ঘরের সমস্ত কাজ একটা একটা করে করতে থাকে, আর অন্যদিকে পামেলি আর চামেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখতে থাকে। শুনছিস পামেলি, শুনলাম কাল শেফালি চলে যাবে। শেফালির বর নাকি চাকরি পেয়েছে রে। আমাদের এত বড়লোক ঘরে বিয়ে দিল, আর ওকে কত গরিব ঘরে বিয়ে দিয়েছিল, সেখান থেকে ওর বর আজকে শুনলাম চাকরিও পেয়ে গেল। হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। এখন তো আমার চিন্তা হচ্ছে বাড়ির সব সম্পত্তি মানা শেফালিকে দিয়ে দেয়। যেভাবে শেফালি শেফালি করে আমার তো মোটেও ভালো লাগে না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি এসেছে রে তোর মাথায়? যাই হোক, আমরা এতদিন ওপরে ছিলাম, শেফালি আমাদের থেকে সম্পত্তিতে ওপরে উঠে যাবে, এটা আমিও সহ্য করতে পারছি না। আমার যে বুদ্ধিটা মাথায় এসেছে সেটা হলো, আমি ভাবছি আমাদের এই বাড়িটা বিক্রি করে তার সম্পত্তি তুই আর আমি দুজনে সমান সমান ভাগ করে নেব, আর মাকে শেফালির কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ, এই বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস, কিন্তু বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? সেই তো শ্বশুর বাড়ি ফিরে আবার সেই কাজ করতে হবে। ওসব এখন ভেবে লাভ নেই রে, আগে তো সম্পত্তিটা নিজেরা নিয়ে নি, তারপরে ওসব ভাবা যাবে। যতটা টাকা পাবো তাতে করে আমরা যে কোনো জায়গায় থেকে যেতে পারবো, কিন্তু বাড়ির ভাগ শেফালিকে দেওয়া যাবে না। আমি আসছি মা, সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে আমাকে চিঠিতে জানিও। হ্যাঁ রে মা, জানাবো জানাবো, যা যা, সাবধানে যা। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, পামেলি আর চামেলি মাকে দিয়ে সংসারের সব কাজ করায়। ওসব নিয়ে তুমি চিন্তা করো না শেফালি, তোমার দিদিরা তো বরাবরই ওরকম হিংসুটে। তেমন হলে মা আমাদের কাছেই থাকবে। আমি তো এখন চাকরি পেয়ে গেছি, আমাদের তো আর অর্থের এখন অভাব নেই। যাই হোক, আমার কাল থেকে অফিস শুরু, বড় পোস্টে চাকরি, অনেক টাকা মায়না, দায়িত্ব অনেক। শোনো মা, আমরা দুই বোনে ঠিক করেছি তোমার এই বাড়িটা আমরা বিক্রি করে দেব, আর কথাও হয়ে গেছে, বাড়ির যে কিনবে সে কালকে দেখতে আসছে। লোকটার নাম এস সরকার। হ্যাঁ মা, সম্পত্তির যা টাকা পাবো তা আমরা দুই বোনে ভাগ করে নেব, আর তুমি কালকেই শেফালির কাছে চলে যেও, পরিষ্কার জানিয়ে দিলাম। হায় রে আমার পোড়া কপাল, শেষ জীবনে যে এই সব ছিল তা কি করে জানবো। 3 মেয়েরই বিয়ে দিলাম, 2 মেয়ে ফিরে এসে এইভাবে আমাকে উৎপাত করছে, শেষে কিনা ভিটে মাটিটুকুও বিক্রি করে দিতে চাইছে। আর একটা কথা শুনে রাখো মা, ওই যে তুমি শেফালি শেফালি করো না, দেখবে কাল যখন সম্পত্তির ভাগ আমরা দুই বোনে নিয়ে নেব তখন শেফালিও তোমাকে দেখবে না, এই আমি বলে দিলাম। হে ভগবান, কিছু একটা উপায় করো ঠাকুর, ভিটে মাটিটা ছেড়ে আমি যে কোথাও থাকতে পারবো না।
আর কিছুক্ষণের মধ্যেই ভিটে মাটি ছেড়ে আমাকে চলে যেতে হবে। হায় রে পোড়া কপাল, সেই অল্প বয়সে স্বামী ছেড়ে দ্বিতীয় বিয়ে করলো। 3 মেয়ে নিয়ে এই বাড়িতেই দিন কাটালাম, শেষে কিনা এই বাড়িও আমার হাতছাড়া হয়ে যেতে চলেছে। কতদিন পরে শ্বশুর বাড়িতে এলাম। যাই হোক, ভেতরে যাই এবার। শুনছো মা, বাড়িটা যে কিনবে সে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে। গাড়ির হর্ন বাজছে, বুঝলে? আর কিছুক্ষণের মধ্যেই বাড়িটা ফাঁকা করে দিতে হবে। বাড়ি ফাঁকা করতে হবে না চামেলি, কারণ বাড়িটা আমিই কিনছি। এস সরকার, মানে সুরেশ সরকার। এ কি? এ তো শেফালির বর সুরেশ। তার মানে এস সরকার আর কেউ নয়, সুরেশ সরকার। হায় রে হায়, শেষে কিনা আমার বোনের বর এই বাড়িটা কিনে নেবে। কোনো বাড়ি কেনা টেনা হবে না। মায়ের জমি আর মায়ের বাড়ি মায়েরই থাকবে, বুঝেছ? আমি সেইভাবেই সব কাগজপত্র তৈরি করে দিয়েছি। হ্যাঁ, সে কি? তাহলে সম্পত্তির ভাগও তো আমরা পাবো না। হায় হায়, এ কি হলো? অতি লোভে তাঁতি নষ্ট হলো তো। মা, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার বাড়ি তোমারই থাকবে। তুমি সারা জীবন এখানে নিশ্চিন্তে দিন কাটাবে। সত্যি ভগবান যেন আমার ডাকে সাড়া দিয়েই তোমাদেরকে পাঠালো। চামেলি আর পামেলি, তোমরা 2 দিদি এবার থেকে নিজের স্বামীর ঘরেই থাকবে। ফুল যেমন গাছে সুন্দর, মেয়েরাও তেমনি স্বামীর ঘরেই সুন্দর। তাছাড়া তোমাদের স্বামীরাও আমার স্বামীর মতোই খুবই ভালো, তাই কোনো চিন্তার কারণই নেই। হ্যাঁ রে বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অত্যন্ত অলস আর লোভী হয়ে পড়েছিলাম। হ্যাঁ রে শেফালি, তুই একদম ঠিকই বলেছিস। সত্যি আমিও মাকে অনেক কষ্ট দিয়েছি। মাকে কষ্ট দিলে তার পরিণাম কখনোই ভালো হয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে আবার কি, সবাই যখন সবার ভুল বুঝতে পেরেছো, আর মাও যখন নিজের ভিটে মাটি হারালো না, আর আমার চাকরিটাও হয়ে গেল, তাহলে সবাই মিলে চলো আমার বাড়িতে গিয়ে আর জমিয়ে খাসির মাংস আর গরম গরম ভাত খাওয়া হবে। চলো চলো। মিনতি, মাত্র 1 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এই অল্প দিনেই সংসারের সমস্ত কাজ তুমি নিজের হাতে কেমন সুন্দর গুছিয়ে নিয়েছো। আমার তো ভাবতেই অবাক লাগে। কি করব বলো? তাছাড়া বিয়ের আগে তো জলটা ভরেও খেতাম না, সব তো মাই করে দিত। এখন তো উপায় নেই, সব তো নিজেকেই করতে হবে। তাছাড়া তোমার মাও তো আমাকে একটুও সাহায্যও করে না। আহা, রাগ করছো কেন? মায়ের তো বয়স হয়েছে। তাছাড়া মা তো অনেকদিন সংসারে খেটেছে। এখন তুমি এসেছো, তুমি নয় একটু করছো, এতে আর রাগ করার কি আছে? না গো, আমি রাগ করিনি। তবে ভেবেছিলাম তোমার মা একটু নরম মনের মানুষ, তারপর এসে দেখলাম পুরো উল্টো। ওনার মনটা বড্ড শক্ত। আচ্ছা, এখন সেসব কথা ছাড়ো। শীতকাল পড়তে চললো, ভাবছি বোনেদেরকে ডেকে নি, সবাই মিলে একবার পিকনিক করলে কেমন হয়? ডাকো, তোমার বোন তুমি ডাকবে, এখানে আমি তো কেউ বলার নয়। তবে হ্যাঁ, বোনেরা এলে আসবে, আমার কোনো অসুবিধা নেই। পিকনিক তো আমি বিয়ের আগেও করতাম, আমাদের আত্মীয় স্বজনরা সবাই মিলে। তবে সবাই হাতে হাতে কাজ করতো। তাহলে আর কি, আজই চিঠি লিখে বোনেদের চলে আসতে বলে দিই। তাড়াতাড়ি তাহলে সবাই মিলে একদিন পিকনিকের আয়োজন করা যাবে। ইস, আমারও ইচ্ছা করছে মা বাবা দাদা দিদি সবার সাথেই পিকনিক করি। যাই হোক, এখন তো আর সেটা সম্ভব নয়। বৌমা, এই সকাল সকাল এত গল্প করলে বাকি কাজগুলো কখন করবে? তোমার তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তাহলে আর কি, 2 কাপ চা করে নিয়ে এসো।
গরম গরম আমি আর আমার ছেলে খাবো। তারপর ঘরের বাকি কাজগুলো সেরে ফেলো। হ্যাঁ, এই তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়েই গেছে। আমি এখনই যাচ্ছি, আপনাদের জন্য গরম গরম চা করে এনে দিচ্ছি। মা, চিঠিতে রুমকি আর চুমকিকে আসতে বলেছি। প্রতি বছর তো আমাদের পিকনিক হয় আর ওরা আসে। এবছর মিনতিও দেখুক আমাদের পিকনিকে কেমন মজা হয়। আমাদের ওই রান্নার ঠাকুর, ওই যে গো, ওই হরি কাকা, ওই হরি কাকাকে বলে দেবো। ব্যাস, এতগুলো লোকের রান্নাও হয়ে যাবে আর আমরা সবাই পিকনিকে খুব মজা করব। এসব আবার কি কথা? মিনতি থাকতে হারু কেন রান্না করবে? মিনতি এ বাড়ির বউ, সবাইকে রান্না করে খাওয়ানো ওর দায়িত্ব, তাই পিকনিকেও ওই রান্না করবে। তুমি তো জানো মা, আমাদের 4 জনের রান্না করতেই মিনতি হিমশিম খেয়ে যায়। সেখানে বোনেরা আসবে বলে কথা, রান্না যদি ভালো না হয় তখন কি হবে? শোন, একটু যত্ন নিয়ে রান্না করলেই রান্না দিব্যি ভালো হবে। তোর আজকাল মিনতির প্রতি দরদ উতলে উঠছে দেখছি। ওসব হবে না। আমি যখন বলে দিয়েছি রান্না মিনতিই করবে, তো মিনতিই করবে। বিয়ের আগে তো জলটা গড়িয়েও খেতাম না। ননদরা প্রথমবার আমার হাতের রান্না খাবে, কি যে চিন্তা হচ্ছে সে আর বলার নয়। তাছাড়া পিকনিকেও 6 জনের রান্না করা, আমি যে কি করে কি করব। এক কাজ করব, সকাল সকাল উঠেই রান্না শুরু করে দেব। যাই বলিস রুমকি, আমার যে কি আনন্দ হচ্ছে। এই বাপের বাড়ি এলে কোনো কাজই করতে হয় না। এতদিন তো মা করতো, এখন বৌদি সব রান্না করবে আর আমরা বসে বসে খাবো। আনন্দ কি তোর একা হচ্ছে নাকি? আমারও তো হচ্ছে। শ্বশুর বাড়িতে কত কাজ করতে হয়, আর বাপের বাড়ি এলে উফ, কি শান্তি! কটা দিন বিশ্রাম নিয়ে থাকবো। যা বলেছিস, এই তো এই চলেই এলাম। ওরে রতন, কই রে, কোথায় গেলি? রুমকি চুমকি আসার সময় হয়ে গেল তো। তুই বাড়ির সামনেটা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাক, ওরা এলে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসবি। আমি একটু বাজারের দিকে যাই, ভালো মাছ আর কচুর শাক পেলে একটু নিয়ে আসবো। বাবা, মনে আছে তো, রুমকি কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে খুব ভালোবাসে। রুমকির জন্য একটা বাঁধাকপি নিয়ে আসবে। যাই, আমি সামনেটায় এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বাজার থেকে সব ভালো ভালো জিনিসই আনবো, যা আমার মেয়েরা খেতে ভালোবাসে। বৌমা তো আছে, রান্না বান্না করে দেবে, অসুবিধা তো কিছু নেই। আরে আরে আরে, তোরা চলে এসছিস? আমি তো তোদেরকে পাকা রাস্তার ধারে আনতেই যাচ্ছিলাম। থাক দাদা, বিয়ে করে তুই তো পাল্টে গেছিস। আগে তো আমার শ্বশুর বাড়ি থেকেই আমাকে আনতে যেতিস, এখন তো চিঠি লিখে আসতে বললি, চলে এলাম। ভাগ্যিস আমাদের দুই বোনের একই গ্রামে বিয়ে হয়েছিল, তাই একসাথে আসতে পারলাম। না হলে যে কি হতো! দাদা তো আর দাদাও নেই। কত পাল্টে গেছিস রে তুই। রুমকি আর চুমকি, তোদের দুজনকেই একটা কথা বলি, তোদের দাদা কোথাও পাল্টায়নি। আমি যাচ্ছিলাম আনতে, তবে হ্যাঁ, তোদের শ্বশুর বাড়ি থেকে হয়তো আনতে যেতে পারিনি ঠিকই, কিন্তু পিকনিকের কথা কিন্তু ভুলিনি, আর সেই জন্যই তোদেরকে ডেকে পাঠিয়েছি। কাল পিকনিকে মিনতিকে দিয়ে যে অতগুলো রান্না করাবে বলছো, তা ও ওই ছোট মেয়ে অতগুলো রান্না কি একবারে করতে পারবে? আমার তো বড় চিন্তা হচ্ছে। অত দামি মাছ মাংস সবই তো আনা হবে, তারপর যদি নষ্ট হয় তখন কি হবে বলো তো গিন্নি? কেন কেন নষ্ট কেন হতে যাবে? বলি, বাড়ির বউ সবাইকে রান্না বান্না করে খাওয়াবে, এটাই তো আসল কথা। এখানে আবার নষ্ট হবার কি আছে? আমি তো বলেই দিয়েছি, মিনতি বাড়ির সব কাজ সেরে তারপর রান্না করতে যাবে। জানি না বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। তোমার উপর দিয়ে কথা বলার ক্ষমতা তো আমার নেই, তা যা ঠিক মনে হবে তাই করো। আমি আর আমার দুই মেয়ে কিন্তু আগে ভাগেই পলাশডাঙ্গার মাঠে চলে যাব। পলাশডাঙ্গার মাঠেই তো পিকনিকটা আমাদের হয়। ব্যাস, আমরা আগে গিয়ে ওখানে বসে থাকবো।
যাক বাবা, আগে তো মায়ের সাথে দুটো একটা কাজ হলো হাতে হাতে করতে হতো, এখন আর সেসব কিছুই করতে হচ্ছে না। বৌদি সংসারের সব কাজ একা হাতেই সামলাচ্ছে। তবে আমাদের বৌদির মনটা কিন্তু ভালো বলতে হবে, আমাদের দুজনকে কাজ করবার কথা কিন্তু একবারও বলেনি, একাই কিন্তু সংসারের সব কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো তুই মন্দ বলিসনি, তবে আমরাই বা কোন দিক থেকে খারাপ? শ্বশুরবাড়িতে তো আমরাও কম কাজ করি না। আমাদের যদি ননদ এরকম প্রশংসা করতো আড়ালে, কত ভালো লাগতো। একদম ঠিক বলেছিস। চল, আমি একটু পাশের বাড়ির ফুলির সাথে দেখা করে আসি। বিয়ের পর থেকে তো ভালো করে ওর সাথে গল্পটাও করা হয়নি, এতদিন বাদে এসেছি, ওর সাথে একটু গল্প করে আসি। কাল পলাশডাঙ্গার মাঠে পিকনিক হবে। সকাল সকাল আমাদের সবাইকে চলে যেতে হবে। তা রান্নার কি কি আয়োজন হবে সবাই মিলে এখনই ঠিক করে নেওয়া যাক। ভাত আর খাসির মাংস। কবজি ডুবিয়ে খাসির মাংস না খেলে পিকনিক তো পিকনিকই মনে হবে না। আর কার কি কি মতামত আছে? শুধু খাসির মাংস হলে তো হবে না, আমার মতে মাছের মাথা দিয়ে মুগ ডাল না হলে ভাত তো মাখাই যাবে না। তাই মাছের মাথা দিয়ে মুগ ডাল, খাসির মাংস, আলু পোস্ত আর ভাত। বারে, মিষ্টি না হলে আবার পিকনিক হলো নাকি? গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আর পাঁপড় আর চাটনি, তবে না জমবে। তা এতগুলো রান্না মিনতি সকাল সকাল করতে পারবে কিনা সেটাও তো ভাবার বিষয়। তুমি কিন্তু ব্যাপারটা নিয়ে আরেকবার চিন্তা করো গিন্নি। আমার কথার তো নড়চড় হয় না জানো। ব্যাস, কালকে রান্না মিনতিই করবে, কিন্তু রান্নায় যদি এতটুকু খুঁত হয়েছে তো আমি কিন্তু কথা শোনাতে ছেড়ে দেব না, এ আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তোমার কথায় শিরোধার্য। তা আমার ছোট মেয়ে কোথায়? ছোট মেয়েকে তো দেখছি না। এই তো আমি এসে গেছি। তা আর যাই হোক বা না হোক, সবার শেষে মিঠাপাতি পান কিন্তু আমার একটা লাগবে। হ্যাঁ রে মা, আনবো। যা যা সবাই বললে আমি কাল সকালেই সব বাজার করে এনে দেব। ব্যাস, কালকে রান্নাটা ভালোই ভালোই হলেই হলো। মা, মিনতি বলছিল সকাল সকাল পলাশডাঙ্গার মাঠে কাল পৌঁছে যাবে, কারণ সমস্ত কিছু কেটে মশলা বেটে রান্না করতে ওর একটু সময় লাগবে। ও যদি সকাল সকাল চলে যায় তাহলে ঘরের কাজটা করবে কে শুনি? হ্যাঁ, ঘরের যে এঁটো বাসনগুলো পড়ে থাকবে পুকুর পাড়ে নিয়ে গিয়ে সব মেজে ঘর পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে তারপরে ও পলাশডাঙ্গার মাঠে যাবে, সেটা ওকে আজকেই বলে দিবি। আচ্ছা, তোমার মায়ের মনে কি এতটুকু মায়া দয়া নেই? আমি তো রান্না করব না তা তো বলিনি, আমার শুধু একটু বেশি সময় লাগবে। তা কালকের দিনটা রান্না করে এসে যদি ঘরের কাজ সারতাম তাতে কি হতো না? কি আর বলি মিনতি, তুমি তো জানো মায়ের ওপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই। তা কালকের দিনটা একটু কষ্ট বিষ্ট করে একটু চালিয়েই নাও। ঠিক আছে, বুঝেছি। বাড়ির বউ কি না, তাই কারো দয়া মায় নেই আমার ওপরে। বউ মরলো কি বাঁচলো তাতে কার কি যায় আসে। ইস, ঘরের কাজ সেরে উঠতে কত বেলা হয়ে গেল। এখন পলাশডাঙ্গার মাঠে পৌঁছে সব রান্না বান্না করে জোগাড় করা, কখন যে কি করব আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হে ভগবান, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। যাই বলো মা, শেষ মুহূর্তের খেলাটা কিন্তু তুমি ভালোই খেললে। সবাই কিন্তু একদম চমকে যাবে, আমাদের মিনতিও, আমাদের দাদাও আর বাবাও। সে আর বলতে, সবাই আমাকে ওপর থেকে যতই শক্ত মনের ভাবুক, মনটা কিন্তু আমার যথেষ্ট নরম। মিনতি সংসারের সমস্ত কাজ সামলায়। তোরা এসেছিস,
তোদেরকে কোনো কাজও করতে দেয়নি, একা হাতে ঘরের সব কাজ সামলেছে। তাই আজকে আমি আর তোরা দুই বোন মিলে পিকনিকে সব রান্না সেরে ফেললাম। বলছি মা, আপনি বুঝি আমার ওপর রাগ করে আছেন? আমার ওই ঘরের কাজগুলো সারতে একটু দেরি হয়ে গেল। তা যাই হোক, আমি চলে এসেছি, কি করতে হবে বলে দিন। তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না বৌমা, তোমার শাশুড়ি মা আর দুই ননদ মিলে সব রান্না সেরে ফেলেছে। তোমাকে ওই জন্যই তারা দেরিতে আসতে বলেছিল, যাতে তারা তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিতে পারে। ওমা, সে কি? আমি শাশুড়ি মাকে কত খারাপ ভাবতাম, এখন তো দেখছি শাশুড়ি মার মনটা নারকেলের মতো, ওপরটা শক্ত হলো ভেতরটা নরম। এই যে আমি আজকে নিজে হাতে সবাইকে খাদ্য পরিবেশন করছি, আমার যে কি আনন্দ হচ্ছে। প্রতিদিন তো মিনতিই সব করে, আমি আর এখন কোথায় করতে পারি। যাই হোক, এইটুকুই আমি আজকে করি। এইভাবে তারা সবাই পিকনিকে খুব আনন্দ করে, আর তারা সবাই বুঝতে পারে যে তাদের পরিবারের সকলেই খুব ভালো।